ভয়ে মিহিরের কপাল বেয়ে ঘাম পড়ছে। মিহির শুকনো ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে বলল, টাকা দিন, আমি উর্মিকে ছেড়ে দেব, আর কিছুই না। আপনি লাস্ট বার মুখের কথায় টাকা দিয়ে দিলে আমাকে আর এই কাজ করতে হতো না। উর্মির পিছু ছাড়তে টাকা দিয়েছিলাম, কিন্তু তাতে কাজ হয়নি। তুই টাকা নিয়ে ওর পিছু ছাড়লেও ও তোকে ভোলেনি। তোর মতো শয়তানকে মনে পুষে রেখেছিল, এই জন্য লাস্টে টাকা দেইনি, যাতে এমন ভুল করে তুই উর্মির চোখে নিজের স্বরূপ খুলতে পারিস। তুই আসলে কেমন তা তো আমার বোন জানতো না। তোর মতো কাপুরুষকে ভালোবেসে কষ্ট পাচ্ছিল। আমি আসলে নিজেই তোকে ব্যবহার করেছি। তুই কি ভেবেছিলি আমার বোনকে আমার চোখের আড়ালে কিডন্যাপ করে সাহসী হয়ে গেছিস? নো, নেভার। আমি চেয়েছি বলেই তুই এই কাজ করতে সফল হয়েছিস। মিহির নিজেকে যথেষ্ট সাহসী দেখানোর চেষ্টা করে বলল, টাকা কোথায়? জায়ানের পেছনের লোকটা হঠাৎ একটা লাঠি ছুঁড়ে মারল মিহিরের মাথায়। মিহিরের হাত থেকে চাকু পড়ে গেছে, ও উল্টে পড়ে যায়। উর্মি ছাড়া পেতেই দৌড়ে জায়ানকে জড়িয়ে ধরে। আরিফ দৌড়ে গিয়ে পড়ে থাকা মিহিরকে টেনে তুলে এলোপাথারি ঘুষি মারতে লাগে। মিহির মার খেয়ে আর্তনাদ করছে শুধু। জায়ান উর্মির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ঠিক আছিস তুই? উর্মি মাথা নিচু করে সরে দাঁড়ালো। সরি ভাইয়া, আমি মানুষ চিনতে ভুল করেছিলাম। আমি ওকে চিনতেই পারিনি। ও এমন ঘৃণ্য মন মানসিকতার ভাবতেও পারিনি। বলেই টুকরে কেঁদে উঠল উর্মি। জায়ান উর্মির চোখের জল মুছিয়ে দিয়ে বলল, কাঁদিস না, আমি আছি তো। উর্মি আরিফের দিকে তাকিয়ে দেখলো রেগে আরিফ মিহিরকে মারছে। উর্মি কাঁদতে কাঁদতে লজ্জায় বাইরে চলে এলো। গার্ডকে উর্মির পেছনে পাঠিয়ে দিল জায়ান। জায়ান আরিফকে অনেক কষ্টে মিহিরের থেকে ছাড়িয়ে নেয়, আর গার্ডদের কাছে মিহিরকে রেখে চলে আসে। মিহির মার খেয়ে চিৎকার করছে শুধু। ওর চিৎকার এই রুমটা কেঁপে কেঁপে উঠছে। আরিফ আর উর্মি সামনে গেল, নিজের গাড়ি করে বেরিয়ে গেছে। উর্মি গাড়িতে হেলান দিয়ে কাঁদছে। জায়ান উর্মিকে নিজের মতো কাঁদতে দিয়েছে। ওর এখন কাঁদা দরকার, মনটা হালকা হবে এতেই। ওই জানোয়ারটাকে মন থেকে মুছতে কান্না দরকার। বাসায় এসে উর্মি আরেকটা শখ খেলো। উশসীর এমন অবাঞ্ছিত মৃত্যুর খবর শুনে ও আরও ভেঙে পড়ে। ওই শয়তান মিহিরের জন্য উশসীর শেষ দেখাটাও পেল না। উর্মি পাগলের মতো কাঁদছে। এত কষ্ট হচ্ছে বুকের ভেতর, ও সহ্য করতে পারছে না। মৃত্যু, ঠকানো সব মিলিয়ে অসুস্থ হয়ে পড়ে। তৃষ্ণা উর্মির এমন বেহাল দশা দেখে নিজেও উর্মির সাথে কাঁদছে। জেসমিন বেগম সহ পরিবারের সবাই এই দুঃসময়ে উর্মিকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে একটু শান্তি অনুভব করছে। আয়ন উর্মিকে জড়িয়ে ধরে ন্যাকা কান্না করছে, যা জায়ান ছাড়া আর কেউ বুঝতে পারল না। সবাই ভাবছে আয়ন উশসীকে হারিয়ে সত্যি ভেঙে পড়েছে। এদিকে তৃষ্ণা চোখ বড় বড় করে তাকিয়ে আছে আয়নের দিকে। আয়নের কান্না আহাজারি দেখেও স্তব্ধ। উশসী ভাবিকে আয়ন এত ভালোবাসত যে সারাদিন দরজা বন্ধ করে রুমে পড়ে থাকে, আবার এমন আর্তনাদ করে কাঁদে। ছেলে মানুষকেও কাঁদতে খুব কম দেখেছে। এই আয়ন প্রথম যে তার বউয়ের জন্য দিনরাত এক করে কান্নাকাটি করছে। এত ভালোবাসলে অন্য নারীর দিকে খারাপ দৃষ্টি দেয় কীভাবে? সব ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। জায়ান তৃষ্ণাকে টেনে রুমে নিয়ে এলো। তৃষ্ণা আয়নের ভাবভঙ্গি দেখছিল হাঁ করে। তখনই জায়ান টেনে তৃষ্ণাকে রুমে নিয়ে আসে। তৃষ্ণা জায়ানের থেকে হাত ছাড়িয়ে বলে, কি হয়েছে? আমাকে এভাবে টেনে আনলেন কেন? জায়ান গম্ভীর গলায় বললেন, তুমি আয়নের দিকে হাঁ করে তাকিয়েছিলে কেন? অমন করে তো কখনো আমার দিকে তাকাওনি। তৃষ্ণা ফট করে মজা করে বলে উঠল, আপনাকে আর আপনার ভাইকে দেখা তো একই কথা। জায়ান তৃষ্ণার কথা শুনে রেগে তৃষ্ণার কোমর শক্ত করে চেপে ধরে বললেন, কি বললে? তৃষ্ণা শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে পড়েছে। জায়ানের হাতের চাপে ও ব্যথায় মৃদু আর্তনাদ করে ওঠে আর বলে, আমি তো মজা করেছি। আমি তো অবাক হয়ে ওনার দিকে তাকিয়েছিলাম। ভাবির প্রতি এত ভালোবাসা তো ভাবি থাকতে দেখে নাই। হঠাৎ এত ভালোবাসা কোথা থেকে উদয় হলো? তুমি মজা করে কখনো আমি ছাড়া অন্য পুরুষের দিকে তাকিয়ে থাকবে না অমন করে। যত তাকিয়ে থাকতে ইচ্ছে করবে আমার দিকে তাকিয়ে থাকবে। আমি কিন্তু আমার জিনিস 1 ইঞ্চিও শেয়ার করতে পছন্দ করি না। আর সেটা যদি আমার অতি প্রিয় মানুষ হয় তাহলে তো কথাই নেই। তৃষ্ণা জায়ানের বুকে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে বলল, এই জন্মে আমি শুধু আপনারই, পরের জন্ম বলে কিছু নাই। যদি থাকতো তাহলেও আমি উপরওয়ালার কাছে চাইতাম আপনাকেই, যেন সে জন্মেও আমার স্বামী করে পাঠান। জায়ানের হাতের বাঁধন আলগা হয়ে এলো। এবার আলতো হাতে ধরল।
যে স্পর্শে আছে অপরিসীম আদর ভালোবাসা, নেই কোনো হিংস্রতা। জায়ান মাথা নিচু করে আনলো, এক হাতে তৃষ্ণার কাঁধ থেকে চুল সরিয়ে কাঁধ উন্মুক্ত করলো, অধর ছুঁয়ে গাঢ় স্পর্শ দিতে লাগলো। তৃষ্ণা সারা শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। তৃষ্ণা চোখ খিচে বন্ধ করে থেকে থেকে কেঁপে উঠছে। দুই হাতে জায়ানের শার্ট খামচে ধরে আছে। জায়ানের স্পর্শে নিজের ভারসাম্য হারিয়ে ফেলছে। নিজেকে শক্তিশূন্য লাগছে। নিজের সমস্ত ভার জায়ানের বক্ষস্থলে ছেড়ে দেয়। 1 মাস পর আয়ান ও ওর পরিবারের নামে মামলা করেছে শশীর পরিবারের লোক। অদ্ভুতভাবে জায়ানের নামে করেনি। এখন আয়ান ও আয়ানের বাবা দুইজনেই পলাতক হয়ে ঘুরছে। দুইজনের রেশির মধ্যে একজনও এবার ইলেকশনে জয়ী হতে পারেনি। মাঝখান দিয়ে নতুন একজন পাশ করে গেছে। আয়ান ওর বাবাকে বলেছে, বাবা, জায়ান তলে তলে ওই দলের সাথে হাত মিলিয়েছে। দেখো না, ওরা তোমার আর আমার নামে মামলা করলো, কিন্তু জায়ানের নাম দিল না। এতে রহস্য আছে। জায়ান ইচ্ছে করে তোমাকে জিততে দেয়নি, ও চাইলেই তোমাকে জেতাতে পারতো। বাব্বাটা এখন পলাতক হয়ে ঘুরছে। আর এই সুযোগে আয়ান বাবার কাছে জায়ানের হয়ে নিন্দা করে যাচ্ছে। জায়ানকে একদম মন থেকে উঠিয়ে দিচ্ছে আয়ান। সবার চোখে জায়ানকে খারাপ প্রমাণ করাই ওর মুখ্য উদ্দেশ্য। প্রথমবারের মতো জায়ান তৃষ্ণাকে নিয়ে বেড়াতে বের হবে। বউকে নিয়ে আজ একটু ভালোবাসাবাসি করবে। তৃষ্ণা জায়ানের সাথে ঘুরতে যাবে শুনে পরিপাটি হয়ে নিয়েছে। তোমার রূপের আগুনে আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি। এই রূপে ডুব দেওয়ার সময় এসে গেছে। তৃষ্ণা জায়ানের চোখের দিকে চেয়ে আছে। জায়ান তৃষ্ণার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে হাতের উল্টো পিঠে চুমু খায়। তৃষ্ণা লজ্জায় কাচুমাচু করতে থাকে। জায়ান তৃষ্ণার হাত ছেড়ে সোজা হয়ে দাঁড়ায় দরজার দিকে মুখ করে। তৃষ্ণার দিকে হাত ভাঁজ করে বাহু ফুলিয়ে দেখিয়ে বলেন, চলেন মিসেস, একটু প্রেম ভালোবাসা করে আসি। তৃষ্ণা হেসে জায়ানের বাহু ধরে 2 হাতে। জায়ান ঘাড় বাঁকা করে তৃষ্ণার দিকে তাকায়। মাথা নিচু তৃষ্ণার গালে চুমু খেয়ে নিজেও হাসল। এদিকে আয়ন এবং জায়ানের বাবা দুইজনেই আজ বাড়িতে। তারা লুকিয়ে বাড়িতে আসে, আবার পুলিশ বাড়ি আসলে তখন পালিয়ে যায়। দুইজনেই ড্রয়িং রুমে বসে গুজুর গুজুর করছিল। তখনই জায়ান আর তৃষ্ণা রেডি হয়ে বাইরে বের হতে যায়। তা দেখে দুইজনেই চোখ বড় বড় করে তাকায়। জায়ানের উদ্দেশ্যে সাদিকুর রহমান বলেন, তোমরা রাতের বেলা কোথায় যাচ্ছ? জায়ান হাঁটার গতি থামিয়ে উত্তর দেয়, বাইরে। হঠাৎ এত ফিটফাট হয়ে দুজনে বাইরে কেন যাচ্ছ? এত প্রশ্ন করা জায়ানের বিরক্ত লাগে। আপনি কোনোদিনও বউকে নিয়ে বাইরে যাননি? ছেলের বউকে কেন নিয়ে যাচ্ছে এভাবে জিজ্ঞেস করছেন? লজ্জা করছে না? সাদিকুর রহমান এতক্ষণ লজ্জা না পেলেও এবার লজ্জা পেল। ছেলে যে তার এভাবে নাক কাটাবে কে জানতো। তিনি আর কিছু জিজ্ঞেস করলো না। এদিকে আয়ান তখন বলে উঠল, আমরা জান হাতে নিয়ে পালিয়ে বেড়াচ্ছি আর তুই বউ নিয়ে ফুর্তি করছিস। জায়ান তৃষ্ণার হাত ছেড়ে বললেন, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। তৃষ্ণা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। জায়ানের কথায় এক পলক জায়ানের দিকে তাকিয়ে বাইরে চলে যায়। জায়ান দুইজনের দিকে তাকিয়ে বলে ওঠে, হ্যাঁ, ফুর্তি করছি, তোর সমস্যা? আয়ন সঙ্গে সঙ্গে জবাব দেয়, অফকোর্স সমস্যা। তুই এতটা শান্ত হয়ে কিভাবে থাকতে পারছিস? সত্যি করে বলতো, তুই শত্রুপক্ষের সাথে হাত মিলেছিস, তাই না? জায়ান ভ্রুকুটি করে ঠোঁট প্রশস্ত করে হেসে উঠল। হাত মিলালেই কি? তুই যদি কিছু করে নাই থাকিস, তোর এত ভয় কিসের? আয়ন থতমত খেয়ে গেল। ঢোক গিলে আমতামতা করে বলল, আমি ভয় পাবো কেন? উশসীকে আমি মেরেছি, এটাই তো প্রমাণ করতে চাস। আর আমাকে জেলে পাঠিয়ে সবকিছু নিজে একা ভোগ করতে চাস, বুঝি না ভেবেছিস? জায়ান তারা দেখিয়ে বলল, তোকে জেলে পাঠিয়ে সব ভোগ করার প্রয়োজন আমার নেই। তুই না থাকলেও আমি ছাড়া অন্য কেউ কিছুই ভোগ করতে বা নিতে পারবে না। সো বানোয়াট কথা বলে সত্য ঢাকার চেষ্টা করিস না। যেটা সত্য সেটা সামনে আসবেই। তুই আমাকে আটকাতে পারবি না, শুধু সময়ের অপেক্ষা। বিদায় নিয়ে বেরিয়ে এলো জায়ান। এদিকে আয়ন ভয়ে ঘামতে শুরু করে। আর একটা জিনিস ভাবে, জায়ান কি বলল, ও না থাকলেও অন্য কেউ ভোগ করতে পারবে না মানে কি? তৃষ্ণা গাড়ির সামনে দাঁড়িয়েছিল। জায়ান এসে তৃষ্ণাকে গাড়িতে ওঠায় এবং নিজেও উঠে বসে। সামনে ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে। তৃষ্ণা জায়ানের থেকে দূরত্ব রেখে বসে আছে। জায়ানের ফোনে গাড়িতে উঠতে একটা কল এসেছে। ও কলে কথা বলছে, খুব রেগে রেগে কথা বলছে। তৃষ্ণা একবার জানালা দিয়ে বাইরে দেখছে তো একবার জায়ানের রাগী মুখশ্রী দেখছে। জায়ান কল কেটে তৃষ্ণার দিকে তাকিয়ে বললেন, এই ফোনের জন্য মেজাজ ঠিক রাখাটাই কঠিন। এটা খোলা থাকলে আরো কত যে কল আসবে ঠিক নেই। এটা বন্ধ থাকাটাই বেটার। ফোন অফ করে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল জায়ান।
তৃষ্ণা ওর দিকেই তাকিয়ে আছে। কি হয়েছে, মুড অফ? প্রশ্ন করলো তৃষ্ণাকে। তৃষ্ণা এখন একটু আধটু ইংরেজির মানে জানে, অনেকদিন ধরেই ওর লেখাপড়া চলছে। ও মাথা নাড়িয়ে না বলল। জায়ান এবার তৃষ্ণার বাহু ধরে টেনে নিজের নিকটে নিয়ে এলো। তাহলে এত দূরে বসেছো কেন? এত দূরত্ব থাকলে প্রেম ভালোবাসা হবে কি করে? তুমি কি আমার ভালোবাসা চাও না? তৃষ্ণা লজ্জায় মাথা নিচু করে বলল, চাই না। জায়ান তৃষ্ণার থুতনি ধরে মুখটা উঁচু করে বলল, তাহলে দূরে দূরে থাকো না। তাহলে দূরে দূরে থাকো কেন? আজ কোনো দূরত্ব নয়, আজ যতটা কাছে যাওয়ার যায় ততটাই কাছে যেতে চাই। আমার এই পাগলি বউটাকে আদরে আদরে ভুলিয়ে দিতে চাই। তৃষ্ণা লজ্জায় তাকাতে পারছে না। গাড়িতে ড্রিম লাইট চলছে, কিন্তু বাইরের ল্যাম্পপোস্টের আলোতে গাড়ি একটু পরপর আলোকিত হয়ে উঠছে। জায়ান তৃষ্ণার লজ্জামাখা মুখটা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারল না। তৃষ্ণার ঠোঁটে গাঢ় স্পর্শ দিল। তৃষ্ণা জায়ানের থেকে ছাড়া পেতেই মাথা ঘুরিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। জায়ান পেছন থেকে তৃষ্ণাকে জড়িয়ে ধরে কাঁধে মুখ ঠেকিয়ে রেখেছে। তৃষ্ণা জোরে জোরে শ্বাস নিচ্ছে। গন্তব্যে আসতে গাড়ি থেমে যায়। জায়ান তৃষ্ণাকে হাত ধরে গাড়ি থেকে নামায়, ড্রাইভারকে গাড়ি নিয়ে ফিরে যেতে বলে। হোটেলের ভেতরে প্রবেশ করে দুইজন। এই হোটেলের মালিক জায়ান নিজেই, কিন্তু তৃষ্ণা জানে না। তৃষ্ণা মাথা নিচু করে ধীর গতিতে হাঁটছে। জায়ান তৃষ্ণার হাত ধরে ভেতরে প্রবেশ করে। সবাই স্যার ম্যাম বলে ওদের স্বাগতম জানায়। তৃষ্ণাকে নিয়ে একটা রুমে প্রবেশ করে। দরজাটা খোলাই ছিল। জায়ান শুধু ধাক্কা দেয়। ভেতর থেকে মনোমুগ্ধকর ফুলের সুবাস ভেসে আসে। তৃষ্ণা সুগন্ধে চোখ বন্ধ করে নেয়। চোখ মেলে দেখে ভেতরে ঘুটঘুটে অন্ধকার। পাশে দেখে জায়ানকে কিছু বলবে, কিন্তু হায়, জায়ান কোথায়? আশেপাশে তাকিয়ে দেখে ও ছাড়া কেউ নাই। জায়ান কোথায় গেল? ও ভয়ে গুটিয়ে যায়। এমন নিস্তব্ধ জায়গায় ওকে একা রেখে জায়ান কোথায় গেল? ও কেঁদে দিবে এমন অবস্থা। তখনই অন্ধকার রুমের ভেতর থেকে কেউ ওকে ভেতরে টেনে দরজা আটকে দেয়। ও চেঁচিয়ে উঠবে, তখনই রুমের আলো জ্বলে ওঠে। আলো জ্বলতেই ওপর থেকে এক ঝাঁক ফুলের পাপড়ি ওর গায়ে ঢলে পড়ে। ও স্তব্ধ, হতবিহ্বল চোখে দাঁড়িয়ে আছে। ওর থেকে একটু দূরে জায়ান দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে হাসছে। সমস্ত ফুলের পাপড়ি নিচে পড়া শেষ হতেই জায়ান ওর নিকটে আসে। এক হাতে ওর কোমর চেপে ধরে অন্য হাতে তৃষ্ণার হাত ধরে নিজের কাঁধে তুলে দেয়। ভয় পেয়েছো? তৃষ্ণার চোখ ছলছল করে ওঠে। জায়ান আঙুল স্পর্শ করে অশ্রু মুছিয়ে দেয়। একটু চমকে দিতে, সারপ্রাইজ দিতে একটু ভয় পেতেই হয়। এতেই কাঁদলে চলবে? তুমি মিসেস জায়ান আহনাফ, তোমাকে সাহসী হতে হবে। এতটুকুতেই ভয় পেলে চলবে না, বুঝেছো মিসেস? তৃষ্ণা উত্তর দেয় না। জায়ান তৃষ্ণার চোখের পাতায় অধর স্পর্শ করে। তৃষ্ণা নিমেষে চোখ বন্ধ করে নেয়। জায়ান তৃষ্ণাকে নিয়ে একটু কাপল ডান্স করে। তৃষ্ণা শুধু জায়ানের সঙ্গে তাল মিলিয়েছে। জায়ান তৃষ্ণাকে ছেড়ে দেয়। তৃষ্ণা সাজানোর রুমটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। ফুলের রাজ্যে মনে হচ্ছে। সম্পূর্ণ রুমটা বাহারি ফুল দিয়ে সাজানো হয়েছে। মুগ্ধ হয়ে দেখছে। সাজানো পছন্দ হয়েছে? তৃষ্ণা অনেক বেশি বলে উত্তর দেয়। জায়ান তৃষ্ণাকে রুমে রেখে একটু বাইরে আসে খাবার অর্ডার করতে। ফোন অফ, তাই নিজেকেই বাইরে আসতে হয়। 15 মিনিট পর খাবার আসে। জায়ান খাবার সহ রুমে আসে। তৃষ্ণা বিছানায় পা ঝুলিয়ে বসেছিল। বাথরুম থেকে হাত মুখ ধুয়ে আসো। জায়ানের আদেশে তৃষ্ণা বাধ্যমের মতো হাত মুখ ধুয়ে আসে। জায়ান তৃষ্ণাকে সোফায় বসিয়ে হাতে খাবারের প্লেট দিয়ে বলেন, এবার স্বামী সেবা করো, খাইয়ে দাও। তৃষ্ণা জায়ানকে খাইয়ে দিচ্ছে। জায়ান তৃষ্ণার হাতে পেট ভরে খেয়ে উঠে দাঁড়ালো। এবার তুমি খেয়ে নাও, আমি একটু আসছি বাইরে থেকে। জায়ান পানি পান করে বাইরে চলে যায়। তৃষ্ণা নিজেও খাবার খেয়ে জায়ানের অপেক্ষা করতে লাগে। জায়ানের আসতে 1.5 ঘন্টা লেগে যায়। তৃষ্ণা অপেক্ষা করতে করতে সোফায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। জায়ান একটা শপিং ব্যাগ এনে সোফার ওপর রেখে ঘুমন্ত তৃষ্ণাকে ডেকে তোলে। তৃষ্ণা ঘুম ঘুমো চোখে জায়ানের উপস্থিতি টের পেয়ে চোখ পিটপিট করে তাকায়। জায়ান তৃষ্ণার কানে ফিসফিস করে বলেন, আজ তো ঘুমালে চলবে না জান। বুকের ভেতর থাকা সমস্ত ভালোবাসা আজ তোমায় নিংড়ে দিতে চাই। গ্রহণ করবে তো আমার এই ভালোবাসা? আপনি কাছে টানলে আমার কি সাধ্য আছে আপনাকে ফিরিয়ে দেবার? তৃষ্ণার ঘুম ছোটাতে আরেকবার চোখে মুখে পানি দিয়ে আসে। তোয়ালে দিয়ে চোখ মুছে এসে দেখে জায়ান কসমেটিক্স, নতুন শাড়ি, চুড়ি হাতে নিয়ে বসে আছে। তৃষ্ণাকে নিজের সামনে দাঁড় করিয়ে শাড়ি তৃষ্ণার গায়ে ধরে বলেন, মাশাআল্লাহ, তোমার জন্য এই শাড়ি অর্ডার করে 1 পিস বানিয়ে এনেছি।
পছন্দ হয়েছে? তৃষ্ণা সিলভার কালারের পাতলা জর্জেট শাড়ির দিকে তাকিয়ে আছে। এত পাতলা কেন সেটাই ভাবছে। এমনিতেই সুন্দর। জায়ান তৃষ্ণার হাতে পেটিকোট আর ব্লাউজ দিয়ে বলল পরে আসতে। তৃষ্ণা লজ্জায় পরে আর বেরোতে পারছে না, তাই আগে যেই শাড়ি ছিল ওটাই গায়ে জড়িয়ে বেরিয়ে এলো। জায়ান তৃষ্ণার এমন অবস্থা দেখে হাসতে হাসতে শেষ। এইভাবে থাকলে শাড়ি পরবে কিভাবে? তৃষ্ণা মাথা নিচু করে বলে, আমার কাছে দিন, আমি বাথরুমে থেকে পরে আসি। জায়ান শাড়ি দিল না, উল্টো তৃষ্ণার গায়ে পেঁচিয়ে রাখা শাড়িটা একটানে খুলে নিল। তৃষ্ণা লজ্জায় 2 হাত দিয়ে মুখ চোখ ঢেকে ঘন ঘন শ্বাস নিতে লাগে। ওর সারা শরীর কাঁপছে লজ্জায়। জায়ান তৃষ্ণার লজ্জা পাওয়া দেখে বললেন, আজ তো লজ্জা ভাঙানোর দিন, তুমি লজ্জা পাচ্ছ কেন? তোমার হাজবেন্ডই তো দেখেছে, অন্য কেউ তো দেখছে না। তৃষ্ণা জায়ানের দিকে পিঠ করে দাঁড়ালো মুখ থেকে। জায়ান শাড়ি হাতে নিয়ে উঠে দাঁড়ালো। আজ আমি আমার হৃদয়ের রানীকে নিজের হাতে শাড়ি পরাবো, নিজের হাতে যত্ন সহকারে সাজাবো, অতঃপর নিজেই সেই সাজে সজ্জা নষ্ট করব। জায়ান তৃষ্ণাকে শাড়ি পরাতে শুরু করে দিয়েছে। শরীরের বিভিন্ন স্থানে জায়ানের হাতে স্পর্শ লাগছে। তৃষ্ণা জায়ানের স্পর্শে কেঁপে কেঁপে উঠছে। পায়ের আঙুল ফ্লোরে ঘর্ষণ করছে। জায়ান শাড়ি পরাতে অতটা পারফেক্ট নয়, এই জন্য তেমন ভালো হয়নি। কোনোরকম পেঁচিয়ে পরিয়ে দিল, কিন্তু এতটুকুতেই জায়ানের খুশির সীমা নেই। জায়ান শাড়ি পরানো শেষ করে বলল, এই যে আমার লজ্জাবতী, এবার তাকাও, দেখো তো তোমার বর কেমন শাড়ি পরালো। তৃষ্ণা আস্তে আস্তে চোখ মেলে তাকালো। জায়ান ওর দিকে কেমন করে নেশাতুর দৃষ্টিতে যেন তাকিয়ে আছে। ও নিজের দিকে তাকালো। শাড়ি তো পরিয়েছে, কিন্তু এটা কি শাড়ি? শরীরের প্রতিবিম্ব সম্পূর্ণ তো দেখা যাচ্ছে। লজ্জায় ওর কান গরম হয়ে এলো। আর মুখ ঢেকো না, এবার তোমার মুখমণ্ডল সাজাবো, আসো। শাড়ি এমন ধারা কেন? আমার খুব লজ্জা লাগছে। আমি এভাবে আপনার সামনে থাকতে পারবো না। জায়ান তৃষ্ণাকে সোফায় বসিয়ে বললেন, ওরে আমার লজ্জাবতী, একটু পর সব ছাড়াই থাকতে হবে, চুপ করে বসো, এখন নো সাউন্ড। তৃষ্ণা জায়ানের কথা শুনে চোখ বড় বড় করে তাকালো। জায়ান ওকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। গলায় ডায়মন্ডের নেকলেস পরিয়ে দিল, হাতে চুড়ি পরিয়ে দিল, ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল, কপালে টিপ। এরপর তৃষ্ণাকে দাঁড় করিয়ে প্রিয় সেই কেশ পিঠে ছেড়ে দিল। জায়ান তৃষ্ণার চুল আছড়ে বেলি ফুলের তোড়া চুলে লাগিয়ে দিল। তৃষ্ণাকে আয়নার সামনে দাঁড় করিয়ে বলল, দেখো তো তোমার হাজবেন্ড কেমন সাজালো। তৃষ্ণা লজ্জামাখা হাসি দিল। জায়ান তৃষ্ণা চুলে নাক ডুবিয়ে ঘ্রাণ নিতে লাগলো। তৃষ্ণা হাত দিয়ে শাড়ির আঁচল খামচে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ওর অঙ্গ প্রত্যঙ্গ থরথরিয়ে কাঁপছে। সাজ পছন্দ হয়েছে? তৃষ্ণা মাথা নাড়িয়ে সম্মতি দিল। তোমাকে খুব আবেদনময় লাগছে জান। জায়ান তৃষ্ণাকে নিজের দিকে ঘুরিয়ে কপালে চুমু খেলো। তৃষ্ণা চোখ বন্ধ করে জায়ানের বুকে মাথা রাখলো। আজ দুটি দেহ মন একসাথে বাধা পড়বে। স্বামী স্ত্রীর বৈধ সম্পর্ক ভালোবাসার পূর্ণতা পাবে। এভাবে ভালোবাসায় একসাথে গাঁথা থাকতে পারবে তো জায়ান তৃষ্ণা, নাকি কোনো অশুভ ছায় সব শেষ হয়ে যাবে? সকালবেলা জায়ানদের বাসায় পুলিশ এসে হাজির। বাপ বেটা তখন ঘুমে আচ্ছন্ন আছে। এদিকে পুলিশ সহ এসেছে ঔশসীর ভাই। পালানোর কোনো রাস্তাই পেল না। দুইজনেই ধরা খেলো। আয়নকে নিয়ে যেতে পারলেও সাদিকুর রহমানকে নিয়ে যেতে পারল না। সাদিকুর রহমান বললেন, দেখুন অফিসার, আপনারা মিথ্যা মামলার দোহাই দিয়ে আমাকে জেলে নিতে পারেন না। আমি সমাজের একজন সম্মানিত লোক, তবুও অনেক পালিয়ে বেরিয়েছি। আর না, আমার ছেলে জায়ান যদি জানতে পারে আপনি আমায় থানায় নিয়ে গেছেন, তারপর আপনার কি হাল হবে বুঝতে পারছেন? হ্যাঁ, আমি আমার ছেলের বউকে যথেষ্ট স্নেহ করতাম, তাকে আমরা কেউ মারিনি। অফিসার জায়ানের কথা শুনে একটু ভয় পেল। তিনি ঔশসীর ভাইকে সাইডে নিয়ে বললেন, আমার মনে হয় ওনার নামে মামলা না রাখাই ভালো। ছেলের বউকে উনি মারতে চাইবেন না। আমরা আয়ানকে নিয়ে ফিরে যাই। ঔশসীর ভাই অফিসারের কলার ধরে বললেন, কি বললি তুই? তোর থেকে আমি শিখবো কার নামে মামলা দিব না দিব? চুপচাপ ব্যাটা দুইটাকে থানায় নিয়ে যা। অফিসার রেখে ঔশসীর ভাইকে ঘুষি মেরে নিজের থেকে সরিয়ে বললেন, আইনের লোকের গায়ে হাত দিস, তোরে তো আগে জেলে নেওয়া উচিত। বলেই উনি কনস্টেবল পুলিশের সাহায্যে আয়ন আর ঔশসীর ভাই দুইজনকেই থানায় নিয়ে আসে আর এক জেলে বন্দি করে। আয়ন বিদ্রুপ হাসি হাসছে সুলাইমানের দিকে তাকিয়ে। সুলাইমানের গা জ্বলে উঠছে ওর হাসি দেখে। ও এগিয়ে এসে ঘুষি মারল আয়ানকে।
আয়নও কম কি, নিজের পাল্টা আঘাত করে বলল, আমারে জেলের ভাত খাওয়াবি বলেছিলি না, আয় দুজনে মিলে খাই। শুয়োরের বাচ্চা, তোরা শেষ দিন। তুই আমারে শেষ করতে আসবি আর আমি চায়া চায়া দেখবো, তাই না? আয় দেখি কার শেষ দিন হয়। লেগে গেল দুইজনের হাসতাহাসতি লড়াই। জেল পুলিশ তাড়াতাড়ি এগিয়ে এলো, দুইজনকে থামতে বলল, কিন্তু কেউই কথা শুনছে না। রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে ফেলেছে। অফিসার দরজা খুলে ভেতরে ঢুকলো। আরও দুজন কনস্টেবল পুলিশ দুইজনকে ধরে থামালো। আয়নকে একা রেখে সুলাইমানকে নিয়ে আলাদা রুমে দেওয়া হলো। আজকের সকালটা তৃষ্ণার কাছে মধুর, অন্যরকম এক অনুভূতির, ভালোবাসার। গত রাতের কথা মনে হতেই লজ্জায় কাচুমাচু করতে থাকে। ইস, কি লজ্জা, কত ভালোবাসার। জায়ান ওর দিকে পিট করে ঘুমিয়ে আছে। ও রাতের কথা ভেবে মুখ লুকিয়ে লজ্জা নিবারণের চেষ্টা করছে। স্বামীর ভালোবাসায় যে এত সুখ থাকে ও জানতো না। এত ভালোবাসা কেন দিল জায়ান ওকে? এখন এই মুখ জায়ানকে দেখাবে কি করে? তৃষ্ণা উঠে শাওয়ার নিল আর গতকালের শাড়িটাই পরে নিল। ভেজা চুল মুছল না। জায়ান ওর অভ্যাস খারাপ করে দিয়েছে। এখন এই চুলের যত্ন ওর নিতে ইচ্ছে করে না। জায়ানের যত্ন করে চুল মুছিয়ে দেওয়া, চুলে তেল দেওয়া, বেঁধে দেওয়া, সেই সব অভ্যাস হয়ে গেছে। জায়ানকে ডাকতেও ইচ্ছে করছে না। কি সুন্দর নিষ্পাপ শিশুর মতো ঘুমিয়ে আছে, কত আদুরে লাগছে। তৃষ্ণা সোফায় বসে চুল ফ্লোরে ফেলে রেখে বসে আছে গালে হাত দিয়ে। ওর চুল বেয়ে পানি পড়ে ফ্লোর ভেসে যাচ্ছে। তৃষ্ণার সেই দিকে খেয়াল নেই। ও পলকহীন চোখে তাকিয়ে আছে জায়ানের ঘুমন্ত মুখটার দিকে। জায়ান ভ্রু কুঁচকে ঘুমিয়ে আছে, যেন ঘুমের মধ্যে ও কিছু কিছু গভীর চিন্তায় বিভোর হয়ে আছে। তৃষ্ণা জায়ানকে দেখছে আর ভাবছে, এই মানুষটা শুধুই আমার, একান্তই আমার। ভাবতেই অবাক লাগছে, শান্তি লাগছে। তাকিয়ে থাকতে থাকতে তৃষ্ণা গভীর ভাবনায় ঢুকে গেছে। জায়ানকে নিয়ে হাজারো কল্পনা জল্পনা করছে। এদিকে জায়ান হঠাৎ জাগ্রত হয়ে যায়। তৃষ্ণাকে বিছানা না পেয়ে দেখে সোফায় গালে হাত নিয়ে আছে। ভালো করে তাকিয়ে দেখে ভেজা চুল বেয়ে পানি পড়ে ফ্লোর ভেসে যাচ্ছে। ও লাফ দিয়ে উঠে বসে। এই মেয়ে কি পাগল নাকি? এইভাবে কেন ভেজা চুল ছেড়ে বসে থাকে? জায়ান তোয়ালে এনে তৃষ্ণার চুলে রাখতেই তৃষ্ণার সব ধ্যান ভঙ্গ হয়। চমকে তাকিয়ে দেখে জায়ান ওর মাথার কাছে দাঁড়িয়ে চুল মুছে দিচ্ছে। তৃষ্ণা চমকানো গলায় বলল, আপনি এখানে কেন? ঘুমিয়ে না ছিলেন? ঘুমাবো কি করে? আমার একটা পাগলি বউ আছে, এতদিন কম পাগলামি করতো। এখন আমার ভালোবাসা পেয়ে বদ্ধ পাগল হয়ে ভেজা চুল মাথায় বসে আছে। ইস, বললেই হলো, পাগল হলেও আপনার জন্য হয়েছি। আপনি আমার অভ্যাস খারাপ করে দিয়েছেন। এখন এই চুলে আমার হাত দিতে ইচ্ছে করে না। এই যে আপনি যত্ন করে মুছে দিচ্ছেন, কত শান্তি লাগছে জানেন? আমি মুছে নিলেই যত্ন পেতাম নাকি? হ্যাঁ, একদিনেই আমার বোবা পাখির মুখে তোতা পাখির মতো কথা ফুটছে। নিজের ভালো লাগা নিজেই বলছে। আদর করলে তোমার সব সংকোচ গিয়ে মিষ্টি ভালোবাসায় পরিণত হবে জানলে তো এতদিন বসেই থাকতাম না। তৃষ্ণা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। জায়ান সঙ্গে সঙ্গে তৃষ্ণাকে ঠেলে নিজে সোফায় বসে তৃষ্ণাকে টেনে কোলের ওপর বসিয়ে দিল। তৃষ্ণার পিঠ জায়ানের উন্মুক্ত বুক ঘেঁষে আছে। এ কি লজ্জা পাচ্ছ এখনো? এখন আর কিসের লজ্জা? সব লজ্জা তো হরণ করে ফেলেছি, তাও লজ্জা আসছে কোথা থেকে মেয়ে? দেখ, চুপ করেন দয়া করে। আচ্ছা, এইসব কথা বাদ। বাসায় যাবেন কখন? আজ নাও যেতে পারি। এখানেই থাকবেন? তুমি চাইলে থাকবো। আপনার এত বড় বাসা থাকতে হোটেলে থাকার দরকার কি? তোমাকে কে বলেছে ভাড়া হোটেলে থাকছি? তাই তো, এই হোটেল তো আর আপনার নয় যে আপনাকে ভাড়া ছাড়াই রাখবে। ওরে আমার বোকা বউটা রে, এই হোটেলের মালিক তোমার হাজবেন্ড। এটা আমার নামে দলিল করা, আমি নিজেই করেছি। তৃষ্ণা ইয়া বড় চোখ করে বলল, মিথ্যা বলছেন? এত বড় হোস্টেল আপনার। তো কি বড়ই তো থাকবে। এত টাকা ইনকাম করছে, এই হোটেল করা কি আমার জন্য অনেক কষ্টের নাকি? তোমার অবাক হওয়া স্বাভাবিক, বিকজ তুমি তো কিছুই জানো না। আস্তে ধীরে সব জানতে পারবে। আমার সব কিছুই তো তোমার। তৃষ্ণা চুপ করে জায়ানের কথা শুনছিল। জায়ান তৃষ্ণার ভেজা চুলে মুখ গুজে অনেক কথাই বলল। এবার তৃষ্ণাকে নিজের দিকে ঘুরিয়ে কপালে কপাল ঠেকিয়ে বলল, খুব ভালোবাসি তোমায়। তৃষ্ণার কি হলো ও নিজেও বলল, আমিও। জায়ান তৃষ্ণার কপালে চুমু খেলো। তৃষ্ণা চোখ বন্ধ করে ফেলল। জায়ান আবার তৃষ্ণা চোখের পাতায় অধর স্পর্শ করলো। তৃষ্ণা ঘন ঘন শ্বাস নিচ্ছে।
জায়ান এক হাতে তৃষ্ণা চুলের ভেতর প্রবেশ করিয়ে ঘাড়ে রেখে তৃষ্ণাকে আর একটু কাছে এনে ঠোঁটে গভীরভাবে ছুঁয়ে দিল নিজের অধর দ্বারা। তৃষ্ণা জায়ানের গলা জড়িয়ে ধরে তাল মিলিয়ে যাচ্ছে। জায়ান তৃষ্ণাকে ছাড়তেই তৃষ্ণা উল্টো ঘুরে মুখে 2 হাত দিয়ে ঢেকে বসে রইল। জায়ান উঠে দাঁড়িয়ে বলল, তুমি মুখ ঢেকে বসে থাকো, আমি ফ্রেশ হয়ে আসছি। জায়ান শাওয়ার শেষ করে সে খাবার অর্ডার দিতে ফোন হাতে নিল। তৃষ্ণা জায়ানের মাথার চুল মুছে দিচ্ছে। জায়ান বিছানায় বসে ফোন ওপেন করলো। ফোন ওপেন হতে বাড়ি থেকে অগণিত কল মেসেজ পেল। ওর সিমে মিসড কল সার্ভিস অন করা আছে, এই জন্য অফ থাকলেও কয়জন কল দিয়েছে জানা যায়। এত কল মেসেজ দেখে চমকে বসা থেকে দাঁড়িয়ে পড়ল। তৃষ্ণা জায়ানের পেছনে উঁচু হয়ে চুল মুছে দিচ্ছিল। আচমকা দাঁড়িয়ে পড়াতে তৃষ্ণা থুতনিতে ব্যথা পেল। আহ করে বসে পড়ল বিছানায়। জায়ান উফ সরি বলে ফোন বিছানায় রেখে তৃষ্ণার থুতনি ডলতে লাগলো। বেশি ব্যথা পেয়েছো? তৃষ্ণার মুখ নোনতা লাগছে। ও উঠে বেসিংয়ে গিয়ে থুতু ফেলতে রক্ত বের হলো। জায়ান ওর পেছন পেছনে এসেছিল। রক্ত দেখে ওর আত্মা কেঁপে ওঠে। ও গড, ব্লাড আসলো কি করে? দেখি কি করে ফেললাম। ফোনটা আমাদের জন্য বিপজ্জনক। ওটা ওপেন করতেই এত বড় কাণ্ড ঘটলো। তাড়াতাড়ি চলো, হসপিটালে যাই। জায়ান তৃষ্ণাকে টেনে বাথরুম থেকে এনে ঠোঁট চেক করতে লাগলো। ঠোঁটের কোনায় কেটে গেছে। জায়ানের মাথা গিয়ে ওইখানেই লাগছিল। নরম জায়গা, তাই কেটে রক্ত বেরিয়েছে। জায়ান অস্থির হয়ে উঠছে। তৃষ্ণা জায়ানের হাত ধরে টেনে বলল, শান্ত হন, আমি ঠিক আছি। ওটা এমনিতেই চলে যাবে, হসপিটালে যাওয়ার প্রয়োজন নেই। জায়ান অপরাধের ন্যায় বলল, সরি জান, আমার জন্য কত কষ্ট পেলে। বেশি ব্যথা লাগে নাই। শিওর? জায়ান তৃষ্ণার ঠোঁটে আলতো স্পর্শ করে ফোন আর করলো না বাসায়। খাবার আসতেই দুইজনে খেয়ে নিল। তৃষ্ণার খেতে খারাপ লাগছিল, কিন্তু প্রকাশ করেনি। জায়ান এমনিতেই টেনশন করছে, বললে আরও পাগলামি করবে। জায়ানের ফোন আরও 2 বার বাজলো। খাওয়ার ব্যাঘাত করে উঠল না। খাওয়া দাওয়া শেষ করে ফোন হাতে নিয়ে দেখে ফোন অফ হয়ে গেছে। জায়ান ফোন চার্জে লাগিয়ে রেডি হতে লাগলো। তৃষ্ণাকেও রেডি হতে বলল। সকালে আসার কথা থাকলেও ওরা ঘোরাফেরা করে বিকালে বাসায় এসে পৌঁছেছে। বাসায় আসতেই সাদিকুর রহমান ছেলেকে নিজের পাশে বসিয়ে সব বিস্তারিত জানাতে লাগলেন। জায়ান গম্ভীর মুখশ্রী করে বসে সব কথা শুনল। আয়ানকে থানা থেকে বের করার ব্যবস্থা করো জায়ান। জায়ান উঠে দাঁড়ালো। সাদিকুর রহমান বললেন, কিছু বললে না? বললেই থানা থেকে ছাড়িয়ে আনা সম্ভব নয়, কয়েকদিন যাক। তোমার মুখে এই কথা মানাচ্ছে না। আমি খুব ক্লান্ত, আপনি বসে থাকেন। জায়ান গটগট করে ওপরে চলে গেল। তিনি তাকিয়ে রইলেন জায়ানের দিকে। জায়ান কিছু করবে না, ওনার বোঝা হয়ে গেছে। নিজেকেই করতে হবে কিছু। উর্মি আজ নিজ থেকে আরিফকে কল করলো। কেন করলো ও জানে না। সেদিনের পর লোকটা আর আসেনি এ বাসায়। ধন্যবাদ তো পাও না ওনার। আরিফ কল রিসিভ করতেই উর্মি বলল, হ্যালো, কেমন আছেন? আরিফ উর্মির কল দেখে বিস্ময় হতবাক হয়ে গেছে। আপনার সাথে অনেক খারাপ আচরণ করেছি, তাই সরি ও ধন্যবাদ বলতেই কল করা। ভেবেছিলাম আপনি কল করবেন, কিন্তু করেননি, তাই নিজেকেই করলাম। আরিফ বলল, আপনাকে কল করতাম নিজের কেউ ভেবে, কিন্তু আপনি তো আমার কেউ হবেন না, জোর করেও করতে চাই না, তাই থেমে গেছে কল। আপনি চাইলে আমরা বন্ধু হয়ে থাকতে পারি। সম্ভব না। আমি যাকে বউ করার স্বপ্ন দেখেছিলাম তাকে বন্ধু করে রাখতে পারবো না, ক্ষমা করবেন। আরিফের কথায় উর্মি খুব লজ্জা পেল। ও আচ্ছা বলে কল কেটে দিল। সঙ্গে সঙ্গে আবার আরিফ কল করলো। কষ্ট পেলেন? উর্মি মিথ্যা বলল। না তো। মিথ্যা বলছেন? না। আপনি কষ্ট পেয়েছেন আমি বুঝতে পারছি। আচ্ছা, পেয়েছি। আমি যে কে, আমার কথায় কষ্ট পেলেন? কেউ না, তবুও কষ্ট পেলাম। আচ্ছা, ভালো থাকবেন, বিজি আছি, পরে কল দেব। প্রয়োজন নেই। সেটা দেখা যাবে। আল্লাহ হাফেজ। পরে কল দিবে শুনে কেন জানি উর্মির ভালো লাগছে। উশসীর ভাইকে ছাড়িয়ে নিয়ে গেছে উশসীর বাবা। ছেলেকে বের করতে মোটা অঙ্কের টাকা দিতে হয়েছে অফিসারকে। ছেলে তার বের হয়েও রাগি চোখে তাকাচ্ছিল অফিসারের দিকে। অফিসার ডোন্ট কেয়ার ভাব নিয়েছিল। আয়নের বাবা জামিনের জন্য এদিক ওদিক দৌড় পাচ্ছে, কিন্তু একদিন না গেলে জামিনও সম্ভব না বলেছে উকিলরা। তৃষ্ণা উর্মির রুমে এসে দেখলো উর্মির কিছু নিয়ে চিন্তিত হয়ে বসে আছে।
তৃষ্ণা উর্মির পাশে গিয়ে দাঁড়ালো। বাসায় এসে উর্মির কথা সবার আগে মনে এসেছে। এখন কেমন আছেন আপু? আমি ভালো আছি। তুমি তো খুব ভালো আছো, ভাইয়ার সাথে ঘোরাঘুরি করে এলে। তৃষ্ণা লাজুক ভঙ্গিতে মাথা নাড়ালো। উর্মি তৃষ্ণাকে টেনে নিজের পাশে বসিয়ে বলল, বলো না কি কি করলে? তৃষ্ণা বলল, তেমন কিছুই না আপু, এমনিতেই ঘোরাঘুরি। তোমাকে দেখে মনে হচ্ছে না শুধু ঘোরাঘুরি হয়েছে। আপু বাদ দেন না, লজ্জা লাগছে। লজ্জার কি কিছু ঘটেছে? বলো না ভাবি। আমি কি এবার ফুপি হয়েছে আপু? জানি না। লজ্জায় আর থাকতে পারল না তৃষ্ণা, বেরিয়ে এলো। হাঁটতে হাঁটতে আয়নের রুমের সামনে এলো। বুকটা কেঁপে উঠল উশসীর জন্য। ইস, মানুষটা আর নেই, ভাবতেই পারছে না। মুখটা মলিন করে তৃষ্ণা চলে এলো। লিলির সাথে কথা বলে নিজের রুমে এসে দেখলো জায়ান বসে আছে। ওকে দেখেই বলল, কোথায় ছিলে? সবার সাথে দেখা করতে গিয়েছিলাম। এত দেখা করার কি আছে? যেন 1 বছর পর আসলো। না মানে আসলে তুমি আমার সামনে লজ্জা পাচ্ছ, তাই সময় পাস করতে গেছিলে? আমি বুঝি না ভেবেছো? তৃষ্ণা সত্যি মাথা নিচু করে শাড়ির আঁচল আঙুলে প্যাঁচাতে লাগলো। জায়ান তৃষ্ণাকে বলল, আমার পাশে এসে বসো। না ঠিক আছে, আমি আছি, এভাবেই ভালো। আসো বলছি। তৃষ্ণা গুটি গুটি পায়ে জায়ানের পাশে বসলো। জায়ান তৃষ্ণার হাত ধরে বলল, একটা ভালো খবর আছে তোমার জন্য। তৃষ্ণা কৌতূহল নিয়ে চেয়ে আছে। জায়ান আবার বলল, আয়ানকে পুলিশ ধরে নিয়ে গেছে থানায় উশসীর মৃত্যুর জন্য। তৃষ্ণা চোখ বড় করে বলল, আপনার ভাইকে সত্যি ভাবিকে খুন করেছে? প্রমাণ ছাড়া আমি কিছুই বলতে পারবো না। প্রমাণ কিভাবে পাবেন? কাজটা করলেও কি প্রমাণ রেখে দিয়েছে? অপরাধী অপরাধ যতই নিখুঁতভাবে করুক না কেন, কিছু তো প্রমাণ থেকেই যায়। সময়ের অপেক্ষা, কিন্তু এবার আয়ানকে বাবা বের করে আনবেই। কারণ আমি প্রমাণ পাইনি কোনো, সেখানে পুলিশ কি করে পাবে? আপনি তো নিশ্চিত? মনে হচ্ছে শুধু প্রমাণের অপেক্ষায় আছেন। আমি নিশ্চিত তার যথার্থ কারণ আছে, কিন্তু আয়ান রাগের মাথায় মারাত্মক ভুল করেছে। আজ না বুঝলেও বুঝার সময় আসছে। তৃষ্ণা মাথা নিচু করে বলল, আপনি হঠাৎ এত কথা আমাকে কেন বলছেন? এসব নিয়ে তো কখনোই আমার সাথে আলোচনা করতেন না। আমার ছোট বউটা তো বড় হয়ে যাচ্ছে, আবার বোকা থেকে তাকে চালাক চতুর বানাতে সবকিছুই জানতে হবে। জায়ান তৃষ্ণার মন খারাপ বুঝতে পেরে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তৃষ্ণা বলল, ভাবির কথা মনে পড়ছে। উনি আর নেই, ভাবতেই পারছি না, খুব খারাপ লাগছে। আরেকটা সুখবর আছে। কি? আগামী পরশু তোমাদের বাড়ি যেতে পারি আমরা। তৃষ্ণা বাড়ি যাবার কথা শুনে উত্তেজিত গলায় বলল, সত্যি বলছেন? আমার বউয়ের মুখে হাসি ফোটাতে আমি সব করতে পারি। আমি ভেবেছিলাম সত্যি আর যাবেন না ওখানে নিয়ে আমাকে। আমি তো শুনেছি সুজন বউকে খুন করে পালিয়ে গেছিল। বর্তমানে পুলিশের কাছে থেকে বাঁচতে পলাতক। তার জন্য তোমায় আমি এত বড় শাস্তি কেন দেব? তখন তো রাগ করে পড়েছিলাম। খুশিতে তৃষ্ণার চোখ ছলছল করে উঠল। ও জায়ানের বাহুতে মাথা রেখে বলল, থ্যাংক ইউ। তুমি তো দেখি ইংরেজি উল্টাপাল্টা শিখছো। সঠিক করে শিখতে হবে, না হলে স্কুলে অ্যাডমিশন নিতে পারবে না। আমার আর স্কুলে পড়ে কি হবে? গ্রামে থেকে এসেই তোমার স্কুলে ভর্তি করব। আমি একা স্কুলে যাব কি করে? ভয়ার্থ গলায় বলল তৃষ্ণা। সিকিউরিটি গার্ড যাবে, আমিও যাব মাঝে মাঝে পৌঁছে দিতে। ভয় পাচ্ছ কেন? আপনি থাকলে আমি কিছুতেই ভয় পাই না। বলেই তৃষ্ণা জায়ানের বাহুতে মাথা রেখে চোখ বন্ধ করল। জায়ান সাহসের একমাত্র জায়গা। 2 দিন পর গ্রামে যাওয়ার কথা থাকলেও ওরা গ্রামে যেতে পারল 4 দিন পর। জায়ান কোনো একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছিল। দেরি হোক, তবুও তৃষ্ণা যাওয়াটা হচ্ছে, এতেই তৃষ্ণার আনন্দ ধরে না। এতদিন পর বাড়ি যাওয়া হচ্ছে, ওর যে মনটা কতটা ফুরফুরে হয়ে আছে ও ছাড়া কেউ জানে না। জায়ান তৃষ্ণার উজ্জ্বল হাসি খুশি মুখশ্রী দেখে প্রশান্তির নিঃশ্বাস ফেলল। হাসি মুখটা দেখার জন্য সমস্ত কাজ ফেলে গ্রামে আসার সিদ্ধান্ত নিয়েছে। তৃষ্ণাদের গ্রামে গাড়ি ঢুকতেই তৃষ্ণা জায়ানকে নিয়ে গাড়ি থেকে নেমে গেল। এটা কি হলো তৃষ্ণা? বাসা তো আরো দূরে, এত আগেই কেন নেমে গেলে? গাড়ি চড়ে যেতে ভালো লাগছিল না। কতদিন গ্রামের হাওয়া বাতাস পাই না, খোলা পরিবেশ দেখি না। আমার দম বন্ধ হয়ে আসছিল। জানেন, আপনাদের ওই ইটের 4 দেয়ালের ভেতর থেকে আসুন না আমরা হেঁটে যাই এই পথটুকু, অনেক ভালো লাগবে দেখেন। তৃষ্ণা, তোমার কি শহরে একটুও ভালো লাগেনি? তৃষ্ণা জায়ানের মুখটার দিকে তাকিয়ে বলল,
লেগেছে। আপনার সাথে থাকলে ভালো লাগে, কিন্তু আপনি যখন থাকেন না, উর্মি আপু ভার্সিটিতে থাকে, লিলি কাজ করে, তখন অনেক খারাপ লাগে, একা লাগে। তখন কি করো? তখন আপনার কথা ভাবি, বাড়ির কথা ভাবি, মা বাবা বকুলের কথা ভাবি, সবাইকে অনেক মনে করি। তৃষ্ণা, আমি জানি তোমার খারাপ লাগে, এত খারাপ লাগার পরেও বলতে পারবো না। আমি এখানে তোমায় রেখে যাব তোমার খুশির জন্য, তোমায় ছাড়া আমি থাকতে পারবো না। আচ্ছা, এত খারাপ লাগার পরও বলতে পারবো না আমি তোমায় এখানে রেখে যাব তোমার খুশির জন্য। তোমায় ছাড়া আমি থাকতে পারবো না। যখন কাজে ব্যস্ত থাকি তখন আমি ভাবি কখন বাড়ি যাব আর তোমার দেখা পাবো। আমি একটু বেশি স্বার্থপর। আমি আপনাকে ছাড়া থাকতেও চাই না। সবাইকে ভালোবাসি বলেই যে আপনাকে ছেড়ে থাকতে পারবো তেমনটা নয়। আমি আপনি ছাড়া একটুখানিও ভালো থাকবো না। দুইজনেই হাঁটতে হাঁটতে চলে এলো বাসায়। তৃষ্ণার সমস্যা না হলেও জায়ানের সমস্যা হয়েছে। উঁচু নিচু রাস্তা কতবার যে হোঁচট খেয়েছে হিসেব নাই। জায়ান কাঠের চেয়ারে বসে আছে, ওর সামনে ছোট মোড়ায় বসে আছে তৃষ্ণা। জায়ান পায়ে উঁচু নিচুতে হোঁচট খেয়ে ফুলিয়ে ফেলেছে। তৃষ্ণা জায়ানের পা গরম পানিতে ভিজিয়ে রেখেছে, ফর্সা পা লাল হয়ে ফুলে গেছে। তৃষ্ণা অসহায় মুখশ্রী করে তাকিয়ে আছে জায়ানের দিকে। জায়ান বলছে বারবার করে, আমি ঠিক আছি তৃষ্ণা, অযথা এত টেনশন করছো। তৃষ্ণা জায়ানের পা গামছা দিয়ে মুছে গরম পানির গামলা নিয়ে রান্নাঘরে গেল। রান্নাঘরে তৃষ্ণার মা মেয়ের জামাইয়ের জন্য খাবার তৈরি করছে। হঠাৎ করে মেয়ের জামাই এসেছে, খুশি তোর কি খাওয়াবে সেই উত্তেজনায় দিশেহারা। এইদিকে বকুল বাড়ি নাই। 2 দিন আগে বকুল ওর মামা বাড়ি গেছে। তৃষ্ণা মায়ের পাশে কাঠের ছোট পিঁড়িতে বসে বলল, মা, বকুল কবে আসবে? বলছি তো আজকা দেখি না, আসলে তোর বাপরে পাঠাই দিমু কাল। ভাবি কই? ওরা তো শহরে গেছে, 1 মাস হইল। টাকা পাইলো কই? কার সাথে জানি গেছে, বউ নিয়া বাসা ভাড়াও করছে, কিসের জানি ব্যবসা শুরু করছে। তোমাদের জন্য কিছু টাকা পাঠায় নাই? বেশি নাকি ইনকাম হয় না, বলছে পাঠাইবো। তৃষ্ণা বসে গোল আলু কেটে দিল। পেঁয়াজ কুচি করে বাইরে এসে দেখলো জায়ান ফোনে কথা বলছে, কিন্তু কথা মনে হয় শুনতে পাচ্ছে না, শুধু হ্যালো হ্যালো করছে। তৃষ্ণাকে দেখেই বলল, তোমাদের বাড়ি এত নেটওয়ার্কের প্রবলেম, দেখো একটা কথাও বুঝতে পারছি না। শ্বশুরবাড়ি আসছেন, এখন ফোনের কি দরকার? রুমে আসেন। জায়ান বর্ষা থেকে উঠে তৃষ্ণার পেছন পেছন এলো রুমে। ঠিক বলেছো, ফোনের কি দরকার, এখন তো শুধু বউকে দরকার। তৃষ্ণা বলল, না, এখন আপনার বিশ্রাম দরকার। ওই একই হলো, তুমি ছাড়া আমি রেস্ট নিতে পারি নাকি? জায়ান কোট খুলে শার্টের ইন খুলে বিছানায় বসলো। আপনি বিশ্রাম নিন, আমি বাইরে আছি, মন কোনো দরকার হলেই ডাকবেন। তৃষ্ণা ঘুরে চলে আসতে যাবে, জায়ান তৃষ্ণার হাত ধরে টেনে আটকে দিয়ে বলল, বাইরে কি করবা, আমার সাথে তুমিও রেস্ট করো। মানে? শ্বশুর বাড়ি এসেছি, একটু প্রেম করতে, তুমি পালাই পালাই বলে বাইরে যাচ্ছ কেন? একসাথে এসেছি তাই রেস্ট করলে দুজনের করা উচিত। আমি মায়ের সাথে বসে থাকি। জায়ান কি যেন ভেবে বলল, আচ্ছা যাও, আমি তাহলে ঘুমাই। তৃষ্ণা চলে আসবে, জায়ান আবার টেনে ধরল। তৃষ্ণা বিরক্তিকর চোখে তাকালো। জায়ান বলল, একা ভালো লাগছে না। তৃষ্ণা ঘুরে এসে জায়ানকে শুতে বলে নিজেও তার সাথে শুয়ে পড়ল। জায়ান তৃষ্ণার কপালে চুমু খেয়ে চোখ বন্ধ করে আছে। তৃষ্ণা জায়ানের বুকে আঙুল দিয়ে আঁকিবুকি করছে শার্টের ওপর দিয়ে। জায়ান তৃষ্ণার হাত ধরে টেনে ঠোঁটে গাঢ় স্পর্শ দিয়ে বলে, আমাকে উত্তেজিত করছো, পরে কিন্তু নিজেই বাঁচতে পারবে না। তৃষ্ণা হাত গুটিয়ে জায়ানের বুকে মাথা রেখে আছে। জায়ান হেসে তৃষ্ণার মাথায় হাত বুলিয়ে দেয়। দুইজনেই ঘুমিয়ে পড়ে। তৃষ্ণা ভেবেছিল জায়ান ঘুমিয়ে পড়লে উঠে যাবে, কিন্তু ও নিজেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। তৃষ্ণার ঘুম ভাঙে বকুলের চিৎকার শুনে। বকুল বাড়ি এসে যখন শুনেছে পুবু আর দুলাভাই এসেছে, ও খুশিতে দৌড়ে বোনের দরজায় ধাক্কা দেওয়া শুরু করেছে। তৃষ্ণা লাফ দিয়ে উঠে বসে শোয়া থেকে। জায়ান ঘুমের ঘরে উল্টো কাত হয়ে শুয়ে পড়ে। তৃষ্ণা উঠে দরজা খুলতেই বকুলের হাসি মুখশ্রী দেখে। বকুল ঝাঁপিয়ে পড়ে বুবুর বুকে। বুবু, তুমি আইছো? তৃষ্ণাকে ছেড়ে দিয়ে বলল। তৃষ্ণা দরজা চাপিয়ে বোনকে নিয়ে বাইরে এসে বলল, তুই কখন আসলি? এখনই এসে শুনলাম তুমি আইছো। দুজনেই কথা বলতে বলতে উঠোনে এসে দাঁড়ালো। অবশেষে আয়নকে ছাড়াতে সক্ষম হলো সাদিকুর রহমান। জামিন হয়েছে, কিন্তু মামলা চলতে থাকবে।
এখনো যথার্থ প্রমাণ তাদের কাছে নাই, এই জন্যই আয়নকে ছাড়তে হয়েছে। মামলা চলবে, প্রমাণ হাতে পেলে আয়নকে আবার জেলে যেতে হবে। বাড়ি এসে আয়ন শুনতে পায় জায়ান তৃষ্ণাকে নিয়ে তৃষ্ণাদের গ্রামে বেড়াতে গেছে। ও রাগে হিংসায় জ্বলে ওঠে, মনে মনে ভাবছে জায়ান তো খুশিতে বউ নিয়ে ঘোরাঘুরি করছে, ও জেলে গেছে, এই কারণে সবচেয়ে খুশি তো ওই হয়েছে। জেসমিন বেগম আয়নকে গ্লাস ভর্তি পানি দিল। আয়ন হাতে নিল ঠিকই, কিন্তু তা খেলো না, ফ্লোরে ছুঁড়ে মারল। জেসমিন বেগম চমকে উঠলেন। ছেলের রাগের কারণ তিনি বুঝতে পেরেছেন, কিন্তু প্রকাশ করলেন না। কাজের মেয়েকে ডেকে ফ্লোর পরিষ্কার করতে বলে চলে গেলেন। উর্মি আরিফের সামনে বসে আছে। আরিফ ভাবলেশীনভাবে কফিতে চুমুক দিচ্ছে। মিস উর্মি। উর্মি চমকে চোখ তুলে তাকিয়ে বলল, হ্যাঁ বলুন। আমি কি বলবো? বলবেন তো আপনি। তা কি জন্য এত জরুরি তলব করে ডাকলেন? উর্মি শুকিয়ে আসা ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে বলল, আসলে আমি আপনার থেকে একটা কথা জিজ্ঞেস করতে আসছি। হ্যাঁ বলুন। না মানে কিভাবে নেবেন কথাটা, আমি সংকোচ বোধ করছি প্রচুর পরিমাণে। তাহলে কি কথাটা বলবেন না? না বলবো, একটু গুছিয়ে নিচ্ছি। বিগত আধা ঘন্টা ধরে চুপ করে বসে আছেন, আর কত সময় নিয়ে গুছিয়ে নেবেন? সরি, আপনার সময় নষ্ট করছি তার জন্য, একটু সময় দিন। উর্মি মাথা নিচু করে একটু সময় নিয়ে বলল, মিহিরকে সেদিন তো আপনি খুব মেরেছিলেন। মারছিলাম কেন? কষ্ট লেগেছে আপনার বয়ফ্রেন্ডকে মেরেছিলাম বলে? উর্মি লজ্জায় কাচুমাচু করে বলল, ও আমার বয়ফ্রেন্ড না, কখনো ছিলও না। আচ্ছা, তা কি বলেছিলেন বলুন। তারপর ওকে কি করেছেন? খোঁজ নিতে আসছেন কি অবস্থায় আছে, তাকে আবার আমি আর আপনার ভাই মিলে মেরে ফেলেছি নাকি শুনতে, তাই না? আপনি ভুল ভাবছেন, ও মরে গেলেও আমার কষ্ট লাগবে না। ও আমার অনুভূতি নিয়ে যেই খেলা দেখিয়েছে, আমি ওকে ঘৃণা করি। তাহলে জানতে চাইছেন কেন? ও টাকার জন্য এসব করেছে। আমি ওর মুখে টাকা ছুঁড়ে মারতে চাই, নিজের হাতে আমার অনুভূতি, আমার ভালোবাসা নিয়ে খেলার শাস্তি দিতে চাই। তা ওর সাথে দেখা করতে চান? সেটা তো জায়ানকে বললেই হতো। আমি ভাইয়াকে এসব বলার সাহস পাইনি, তাই আপনাকে বললাম। ভাইকে বলার চেয়ে আমাকে বলা সহজ মনে হয়েছে। আমি কেন আপনাকে সাহায্য করব? কে আপনি আমার? উর্মি আরিফের চোখে চোখ মিলিয়ে বলল, আমি আপনার হবু বউ, আমাকে সাহায্য করা আপনার দায়িত্ব। আরিফ বিস্মিত নয়নে তাকিয়ে আছে উর্মির দিকে। উর্মি লজ্জায় অন্যদিকে তাকিয়ে বলল, আমি আসছি, আগামীকাল মিহিরের সাথে আমার দেখা করিয়ে দিবেন। বলেই উঠে দাঁড়ালো। আরিফ নিজেও উঠে দাঁড়িয়ে বলল, আমি পৌঁছে দেব? আমার সাথে গাড়ি আছে, প্রয়োজন হবে না। হবু বউকে বাসায় পৌঁছে দেওয়াও দায়িত্বের মধ্যেই পড়ে, তাই ড্রাইভারকে চলে যেতে বলুন, আমি আছি আপনার জন্য। জায়ান ঘুম থেকে উঠে গম্ভীর মুখশ্রী করে বসে আছে বিছানায়। তৃষ্ণার রুমে এসে জায়ানকে গম্ভীর হয়ে বসে থাকতে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? তৃষ্ণার প্রশ্নে জায়ান তৃষ্ণার দিকে তাকিয়ে বালিশের নিচ থেকে ফোন বের করে বলল, তুমি কোথায় ছিলে? বাইরে। কেন? বকুল এসেছে, ওর সাথে ছিলাম। ও আপনার সাথে কথা বলার জন্য কখন থেকে ঘুরঘুর করছে। আমাকে আর এভাবে একা রেখে উঠে যাবে না। জায়ান উঠে দাঁড়ালো। তৃষ্ণা মগ ভর্তি পানি এনে দিল। জায়ান হাত মুখ ধুয়ে উঠানে বসলো। বকুল এগিয়ে এসে হাসি মুখে বলল, দোলা ভাই ভালো আছেন? জায়ান আর বকুল কথা বলছে। তৃষ্ণার বাবা ক্ষেত থেকে কাদামাটির শরীরে বাসায় এসে মেয়ের জামাইকে বসে থাকতে দেখে খুশিতে গদগদ হয়ে খোঁজ খবর নিতে লাগে। কলপারে গিয়ে গোসল করে এসে জামাইয়ের পাশে বসে আলাপ শুরু করলো। রাতে খাবার খেয়ে যায়, নেটওয়ার্কের জন্য রাস্তায় চলে এসেছে একাই। তৃষ্ণা মায়ের সাথে খাবার গুছিয়ে নিচ্ছে। বকুল উঠানে দাঁড়িয়ে জায়ানের যাওয়ার দিকে তাকিয়ে আছে। দৌড়ে তৃষ্ণার কাছে গিয়ে বলল, বুবু, দোলা ভাই ওইদিকে গেছে একাই? ওনার ফোন নাকি কি হয়েছে, তাই গেছে। যাক, তুমি দোলা ভাইরে ডাক দাও, চোর যদি দোলা ভাইয়ের ফোন নিয়ে যায়। তৃষ্ণা বাইরে এলো। তৃষ্ণার বাবা বলল, তুই যাইস না, আমি ডাইকা নিয়ে আহি জামাই বাবারে। দুশ্চিন্তায় তৃষ্ণা ছটফট করছে। ওদের এলাকা চোরের কারবার। এই এলাকায় দিন দুপুরে চুরি হয়, সেখানে এখন রাত ভালোই হয়েছে।
জায়ান অনেকটা পথ এগিয়ে এসেছে, নেটওয়ার্কও পেয়েছে। ও আরিফকে কল দিল। আরিফ অনেক কল দিয়েছিল। আরিফের থেকে জানতে পারলো উর্মির সিদ্ধান্ত। জায়ান মিহিরের হসপিটালের ঠিকানা দিল, এখানে উর্মিকে নিয়ে যেতে বলল। ফোন কেটে দেখলো ভালোই দূরে চলে আসছে। পেছনে ঘুরে ফিরে আসতে যাবে তখনই কারোর সাথে জোরে একটা ধাক্কা খেলো। লোকটাও শক্তপোক্ত শরীরের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেছে। জায়ান ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে সামনে তার দিকে ধরল। জায়ান কাটকাট গলায় জিজ্ঞেস করলো, হু আর ইউ? লোকটা গামছা দিয়ে মুখ কপাল ঢেকে রেখেছে, তার শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। জায়ানের কথা শুনে লোকটা লাফ দিয়ে উঠে এক দৌড়ে সীমানার বাইরে চলে গেল। জায়ান ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে সেই দিক পানে তাকিয়ে আছে হতবিহ্বল চোখে। এভাবে দৌড়ে পালালো কেন? সন্দেহজনক কণ্ঠে বিড়বিড় করলো জায়ান। তখনই পেছন থেকে তৃষ্ণার বাবান জায়ানকে ডাকতে ডাকতে এগিয়ে আসতে থাকে। জামাই বাবাজি, ও জামাই বাবাজি, ওইখানে কি করতেছ? বাড়ি আহো তাড়াতাড়ি। জায়ান শ্বশুর বাবার ডাক শুনে আর না দাঁড়িয়ে বাড়ির দিকে হাঁটতে লাগে। তৃষ্ণার বাবা জায়ানের কাছে এসে জিজ্ঞেস করেন, তুমি ঠিক আছো তো বাবা? জায়ান ভ্রুকুটি করে বলল, আমার কি হবে? আমাদের গ্রাম হচ্ছে চোরের নাগরা। এমনি কইরা রাত কইরা বের হয় না কেউ, চোর শেষুল ঘুরে বেড়ায়। বলেন কি? এই মাত্রই এক মুখ ঢাকা লোকের সাথে দেখা হয়েছিল। উনিও কি চোর? তৃষ্ণার বাবা আন্দাজ করে বলল, চোর ছাড়া কেউ মুখ থেকে ঘুরে শুনে নাই। চোরই হবে। তোমার কোনো ক্ষতি বা কিছু চুরি করে নাই তো বাবা? ভয় পাবেন না, এসব চোর আমার কিছুই করতে পারবে না। তৃষ্ণা জায়ানকে আসতে থেকে শক্ত গলায় বলে, আপনি একা একা ওই দিকে কেন গিয়েছিলেন কাউকে না বলে? মারবে নাকি? এত রেগে চেয়ে আছো যে? তৃষ্ণা রাগ করে রুমে চলে গেল। জায়ানও পেছন পেছন এসে বলল, তুমি ওইসব ভীতু চোরের জন্য আমায় নিয়ে ভয় পাচ্ছিলে? রিয়েলি? তৃষ্ণা কোমরে হাত রেখে রেগে বলল, ওদের কাছে চাকু থাকে জানেন, যদি আপনার ক্ষতি করে দিত। একদিন ফোনে কথা না বললে কি এমন ক্ষতি হতো? ওরে আমার বোকা বউটা রে, তোমার বরকে চাকুর পাড় দিয়ে মারতে পারবে না। আমি কাদের সাথে ওঠা বসা করি জানলে তুমি হার্ট অ্যাটাক করবে দেখা যায়। আর শোনো, তোমাদের এলাকার চোর আমাকে দেখে ভয় পালিয়ে গেছে। চোরের সাথে দেখা হয়েছিল আপনার? চোখ কপালে তুলে বলল তৃষ্ণা। জায়ান তৃষ্ণার ভীত মুখশ্রী দেখে না হেসে পারল না। হ্যাঁ, দেখলাম কেমন সাহসী চোর, চাকু না বের করে দৌড়ে পালালো। সত্যি? ইয়েস। তবু আপনি একা আর কোথাও যাবেন না? আচ্ছা, গেলাম না। জায়ান বিছানায় বসে বলল, তুমি এত রাগ দেখাতে পারো, আগে তো জানতাম না। আপনাকে এত ভালোবাসি তাও তো আগে জানতাম না। ভালোবাসা হয়ে এখন রাগ দেখানোর সাহস পাচ্ছ? আমার সরল কোমল বউটা কেমন রাগী হয়ে উঠছে। আমি জায়ান আহনাফ, বউয়ের রাগ দেখে ভয় পেয়ে গেলাম, ভাবা যায়? আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এত ভালোবাসা কবে হয়ে গেল? জায়ান তৃষ্ণাকে কাছে টেনে বলল, জানি না। সব জানো তুমি, কিন্তু বোকা সেজে থাকো। তৃষ্ণা জায়ানের থেকে হাত ছাড়িয়ে বলল, ছাড়ুন। কেন? বাইরে যাব। ওয়াশরুমে? না, মার কাছে যাব। মার কাছে কি? মেয়ে, তোমার বিয়ে হয়ে গেছে, এখন শুধু জামাইয়ের কাছে থাকবে। স্বামী সেবা করবে তা না, শুধু মার কাছে যাব বলো? আপনার জন্যই যাব। আমার জন্য? মা আপনার জন্য দুধ গরম করেছে, নিয়ে আসি গ্লাস। ধ্যাৎ, কোথায় একটু শান্তিতে প্রেম করব, তার শান্তি নেই। যাও। তৃষ্ণা জায়ানের মুখশ্রী দেখে হাসতে হাসতে বেরিয়ে এলো। উর্মি আরিফের জন্য অপেক্ষা করছে। আজকে মিহিরের সাথে দেখা করতে যাওয়ার কথা। আরিফ সে কখন কল করেছে, বলেছে আসছে, এখনো এসে পৌঁছালো না। এদিকেও রেডি হয়ে বসে আছে। নিজে গাড়ি নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আরিফ বলেছে না, আমি তোমাকে পিক করব। সব অপেক্ষার প্রহর ঘটিয়ে এসে পৌঁছালো আরিফ। এসে কান ধরে সরি সরি বলতে লাগলো। এত সময় কেন লাগলো? মাঝ রাস্তায় এক কলেজ ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, তাই আর কি। আমি এত কল দিলাম, ধরলেন না কেন? ও ধরতে দেয়নি, আসলে অনেকদিন পর দেখা, তাই একটু কথা বলছিলাম। কেমন কথা ধরতে কেন দিবে না? অসহ্যকর ফ্রেন্ড আপনার। বকা দিয়ে রাগ কমাও, আর চলো তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করে আসি। উর্মি এগিয়ে এসে আরিফের বাহুতে কিল ঘুষি মেরে বলল, আপনাকে আজই মেরেই ফেলবো, বলেছি না ও আমার এক্স বয়ফ্রেন্ড না।
মারামারি করে সময় পার করে ফেলো, যেতে আর হবে না। চলেন। মার থামিয়ে বলল। দুজনেই গাড়িতে উঠে রওনা হলো। উর্মি হাঁসফাঁস করছে, কিভাবে ওই শয়তানটাকে শাস্তি দিলে ওর মনের কষ্ট দূর হবে। ওর মতো প্রতারককে ভালোবেসে জীবনের সবচেয়ে ভুল করেছে ও। মানুষ চিনতেও এত ভুল করলো, এই আফসোসও রাখবে কোথায়? কি ভাবছো? নামো, চলে এসেছি তো। চমকে তাকালো উর্মি। আরিফ গাড়ি থামিয়ে ওকে ডাকছে। ও অন্যমনস্ক হয়েছিল তাই শুনতে পায়নি। ও সরি বলে নেমে আসে। গাড়ি থেকে নেমে ওর কপাল কুঁচকে ওঠে। ওকে হাসপাতালে নিয়ে এসেছে কেন? ও প্রশ্নবোধক চোখে তাকায় আরিফের দিকে। আরিফ এগিয়ে এসে বলল, মিহির এখানেই আছে, চলো আমার সাথে। এখানে? উর্মি আর কিছু জিজ্ঞেস করে না। 4 তলার লিফটে উঠে পড়ে ওরা। একটা কেবিনে নিয়ে আসে আরিফ ওকে। ওকে মেরেই ও মিহিরের মাকে দেখতে পায়। মিহির বেডে শুয়ে আছে, ওর হাতে পায়ে ও মাথায় ব্যান্ডেজ করা। মিহিরের মা বসে তসবিহ পড়ছেন। ওদের দেখে উঠে দাঁড়ায়। উর্মিকে দেখে কান্নায় ভেঙে পড়ে। ছেলের খারাপ কাজের কথা উনিও শুনেছে, নিজেও মুখ ফিরিয়ে নিয়েছিল ছেলের থেকে, কিন্তু এতটা অসুস্থ যে মা হয়ে ছেলের এই অবস্থায় ফেলে রেখে যেতে পারেনি। তার ছেলে যে এতটা খারাপ পথে চলে গেছে তিনি কল্পনাও করেননি। উর্মির কাছে ছেলের হয়ে ক্ষমা চাইল। উর্মি কি আর করবে? মিহিরের যা অবস্থা, আর কিছু করলেই মরেই যাবে। একজন মায়ের চোখের জল দেখেও নরম হয়ে আসে। আসার আগে ঘৃণা দৃষ্টিতে এক পলক তাকায় মিহিরের দিকে। এত সুন্দর দেখতে বলেই তার মনটা এত কুৎসিত। আরিফের দিকে তাকায়। শ্যামবর্ণ হলেও কতটা পরিষ্কার তার মন। এত কিছুর পরও ওর পাশে কেমন বন্ধুর মতো আছে। এমনই একজন সঙ্গী সবাই চায়। ও ভালোবাসে না আরিফকে, কিন্তু ও মিহিরকেও ভালোবাসে না। দ্বিতীয়বার ভালোবাসতে ও আরিফকেই চায়। কি ব্যাপার, হা করে তাকিয়ে আসো যে? এমনিতেই। আরিফ উত্তর শুনে জোকস শুনেছে এমন করে হাসলো। হাসছেন কেন? এমনিতেই। এবার উর্মির হেসে উঠল। পরদিন বিকেলে তৃষ্ণা, জায়ান ও বকুল গ্রামে ঘুরতে বের হয়। তৃষ্ণাদের এলাকার সব লোকজন ঘুরে ঘুরে জায়ানকে দেখছে। দৌড়ে এসে তৃষ্ণা ও জায়ানের খোঁজ নিচ্ছে। তৃষ্ণার গায়ে দামি শাড়ি ও স্বর্ণের গহনার দিকে হাঁ করে তাকিয়ে আছে, আর এত সুন্দর করে কথা বলছে যেন তৃষ্ণা কোনো মিনিস্টারের বউ। তৃষ্ণার এত আদর আহ্লাদ ভালোই লাগছে। একা একাই হাসছো কেন? তৃষ্ণা জায়ানের প্রশ্নে হাসি থামিয়ে দেয়। সবাই আপনার দিকে কেমন করে তাকিয়ে আছে, আমার খুব হাসি পাচ্ছে। জায়ান নিজেও খেয়াল করেছে সবার অদ্ভুত নজর। ও যেন কোনো বিশেষ বস্তু, না তাকলে বড় কিছু মিস হয়ে যাবে এমন করে ফিরে তাকাচ্ছে। এভাবে তাকিয়ে আছো কেন, সমস্যা কি? বিরক্তকর কণ্ঠে বলল জায়ান। তৃষ্ণা জায়ানের হাত ধরে বলল, বাদ দেন তো, আপনি ঘুরতে এসেছেন, মানুষের নজর না দেখে গ্রাম দেখেন। বকুল হাঁটতে হাঁটতে আগে চলে গেছে। জায়ান বকুলকে ডাকলো। বকুল পেছন ঘুরে আবার ওদের কাছে ফিরে এলো। বকুল, ফোনটা ধরো আর দেখিয়ে দিচ্ছি কিভাবে ছবি তুলবে। বকুলকে দেখিয়ে দিল জায়ান। সুন্দর আঁকাপাকা মাটির চিকন রাস্তা। জায়ান তৃষ্ণাকে নিয়ে কাপল পোজ দিল। তুলতে পারছো? বকুল খুশিতে এগিয়ে এসে ওদের দিকে ফোন ধরে বলল, বুবু দেখো আমি কত সুন্দর ছবি তুলেছি, দুলাভাই দেখেন। ছবিটা আসলে অনেক সুন্দর হয়েছে। তৃষ্ণা আর জায়ান আরও কয়েকটা ছবি তুলল। বকুল সহ সেলফি তুলল। জায়ান বেশি হাঁটতে পারে না, তাই তাড়াতাড়ি ফিরে এলো। 2 দিন গ্রামে কাটিয়ে তৃষ্ণা জায়ান বাসায় এসে পৌঁছেছে। বকুল তৃষ্ণাদের সাথে যাওয়ার জন্য অনেক জোরাজুরি করেছিল, কিন্তু ওর মা যেতে দেয়নি। তৃষ্ণা জায়ানও নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু বকুলের মা রাজি হয়নি। রাজি না হওয়ার একমাত্র কারণ হলো ওদের এখন সরিষা নিতে হবে। এই সময় মেয়ে চলে গেলে উনি একা কাজ করবে কি করে? মেয়ে থাকলে তো একটু সহায়তা হয়। ছেলের বউ তো বাড়ি ফেলে চলে গেছে, এখন বাড়ির সব কাজ ওনাকেই একা করতে হয়। তৃষ্ণাও ব্যাপারটা বুঝতে পেরে বোনকে বলেছে কয়েকদিন পরে উর্মির বিয়ে, তখন ওকে নিতে গাড়ি পাঠাবে। ও যেন তখন যায়, এখন না। বকুল গাল ফুলিয়ে চেয়েছিল শুধু। শহরে যাওয়ার কারণ এবার জোভান ছিল। অনেকদিন ধরেই তার কোনো পাত্তা নাই। কত ভালোবাসা না তখন দেখিয়েছিল, এখন সব ফুস হয়ে গেছে। এতদিন হয়ে গেল তার খবর নেই, কিন্তু ও নিজেও যেতে পারল না, তাই মন খারাপ করে বসে আছে উঠানে। বকুল
কই রে? বকুলের মা ডাকছে। আম্মা, কি হয়েছে? দেখো না বইসা রইছি, ডাকো কেন? তেজ দেখাস কারে তুই? কাজে হাত লাগা। দেখিস না সরিষা তুলতেছি, তুই দেখাও বইসা রইছিস। উঠ কইতাছি। দেখো আম্মা, আমার ভালো লাগতেছে না। তুমি করতে পারলে করো, নয়তো আব্বারে ডাইকা আয়না করাও, আমারে ডাকবা না। ঝাড়ুর বাড়ি খাইবার না চাইলে তাড়াতাড়ি আয়। কইছি না কয়দিন পর নিয়া যাইব, তাও সঙের মতো বইসা আসোস। আমার আজকেই যাইতে মন চাইছিল তোমাগো লিগাই যাইতে পারলাম না। এই কয়টা কাজ তুমি করবার পারবা না? আমারে লাগে সব কিছুতে। বুবুর লাগান আবারও বিয়া হইয়া গেলে তুমি কি কাজ না কইরা খাইবা? মাইয়া মানুষের এত মুখে মুখে তর্ক করা লাগে না। তোর যা স্বভাব, তুই 2 দিনও শ্বশুরবাড়ি টিকবার পারবি না। আমার তৃষ্ণা তো তোর মতন মুখে মুখে তর্ক করে না। শান্ত শিষ্ট আসিল, তাই এত বড় ঘরে বিয়া দিতে পারছি, সুখে সংসার করতেছে। বকুল ভেঙচি কেটে ঝাড়ু হাতে নিল, অতঃপর কাজ করতে লাগলো বাধ্য হয়ে। বাসায় আসতেই জায়ান আর আয়নের মধ্যে তর্কাতর্কি লেগেছে। তৃষ্ণা দূরে দাঁড়িয়ে দুইজনের দিকে তাকিয়ে আছে। বাসার প্রত্যেকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আয়ন ক্রোধে ফিরে এগিয়ে এসে জায়ানের কলার চেপে ধরে বলল, তুই চক্রান্ত করে আমাকে জেলে পাঠাইছিস, নিজে বউ নিয়ে ফুর্তি করে বেড়াস, আর আমাকে ওই জেলে বন্দি করে রাখিস। তোর সব অত্যাচার সহ্য করেছে, আর না। নিজে উল্লাস করবি আর আমি শুধু সাফার করবো, তাই না? আর না, এই আয়ান আর কিছু মুখ বুঝে সহ্য করবে না। জায়ানের চোখ রাগে রক্তবর্ণ ধারণ করেছে, হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। সবাই জায়ানের মুখমণ্ডল দেখে ভয়ে সিটিয়ে যায়। জেসমিন বেগম দৌড়ে এসে আয়নকে টেনে সরিয়ে আনতে চায় জায়ানের থেকে, কিন্তু আয়নকে সরানো যাচ্ছে না। আয়নের বাবা বাসায় নেই। 2 জন গার্ড এসে টেনে সরাতে যাবে, জায়ান হাত উঁচু করে থামিয়ে দেয় তাদের। তারা মাথা নিচু করে সরে দাঁড়ায়, হাত মুঠো করে এক ঘুষি মারে আয়নের নাক বরাবর, আর আয়ন ছিটকে ফ্লোরে পড়ে যায়। জায়ান আবারও এগিয়ে লাথি মারে পেটে, মুখে কোনো কথাই বলে না। জেসমিন বেগম জাপটে ধরে ছেলেকে আটকায়। ওকে ছেড়ে দে বাবা, ও মরে যাবে। ও শরীরের দিকে একবার তাকায় দেখ, ছেলেটা জেল খেটে একটুখানি হয়ে গেছে, আর মারিস না। ওর সাহস কিভাবে হলো আমার দিকে আঙ্গুল তোলার? আমার গায়ে হাত বাড়ায় কোন সাহসে? এক ঘুষিতে মাটির সাথে মিশে যায়। ও আসছে জায়ানের দিকে আঙ্গুল তুলতে, এত স্পর্ধা! হুঙ্কার দিয়ে বলল জায়ান। আয়নের নাক দিয়ে গলগলিয়ে রক্ত ঝরছে। জায়ান রাগে দৃষ্টি নিক্ষেপ করে হনহনিয়ে নিজের রুমে চলে যায়। তৃষ্ণা আয়নের দিকে তাকিয়ে আছে ঢোক গিলে। আয়ন হঠাৎ করে ওর দিকে তাকালো। এই অবস্থাও কেমন নোংরা চোখে শরীরের দিকে তাকিয়ে আছে। তৃষ্ণা নিজের শাড়ির আঁচল টানতে টানতে রুমে চলে এলো। জেসমিন বেগম ছেলেকে ধরে সোফায় বসিয়ে দিল। লিয়াকে দিয়ে ফার্স্ট এড বক্স এনে নাকের রক্ত মুছে দিল। আয়ন শক্ত হয়ে বসে বলল, দেখেছো কেমন পশুর মতো মারলো ও আমায়? মানুষ মনেই করে না, সবসময় নিজ স্বার্থে শুধু ইউজ করে, আর সব ঝড় এনে আমার কাঁধে ফেলে। আর কিছু বলতে গেলেই এভাবে মারে, গায়ের জোর দেখায়। আমার কি গায়ের জোর নাই? চাইলে আমিও মারতে পারতাম, কিন্তু ওকে আমি মারতে পারি না। ও আমার ভাই, আমরা যমজ ভাই। এটাও ভুলে গেল, আমি ভুলি না কখনো। জেসমিন বেগম কিছু বলল না। আর মনে মনে বলল, গায়ের জোরে জায়ানের সাথে না পারলেও বুদ্ধির ক্ষেত্রে আমিই সেরা। আমার বুদ্ধির কাছে জায়ান তো শিশু। বলি শয়তানি হাসি দিল। তৃষ্ণা আজ অনেকদিন পর সে পাগলটার রুমের কাছে এসে ওকে ঝুঁকে মারছে। বাইরে থেকে তালা দেওয়া, তাই ভেতরে যাওয়ার সুযোগ নাই। ও এটা ভেবেই এসেছে বাইরে থেকে রুমটা দেখতে, কিন্তু আজ ওর জন্য একটা চমক রেডি ছিল এখানে। ও না আসলে জানতেই পারতো না। আজ দরজা তালা দেওয়া নাই, তালা ঝুলিয়ে রাখা শুধু। মনে হয় তালা দিতে ভুলে গেছে। সেই দিনে সেই ভয়াবহ কাণ্ডের কথা মনে হতেই ও ফিরে আসতে চায়, কিন্তু আরেকবার ভেতরে যাওয়ার ইচ্ছেটাকেও দমাতে পারছে না। এদিক ওদিক তাকিয়ে তৃষ্ণা দরজার ছিটকিনিতে হাত দেয়। ওর হাত পা কাঁপছে ভয়ে, তবুও সাহস দেখাতে ভুল করছে না। দরজাটা ঠাস করে খুলে নিজের গলা উঁচু করে মাথা ঢুকিয়ে উকি মারে। দেখতে পায় পাগলটা হাতে খাতা কলম নিয়ে কি যেন লিখছে। দরজা খোলার আওয়াজ পেয়ে লাল চোখ মেলে ওর দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো। চাহনি দেখে তৃষ্ণার হৃদস্পন্দন কেঁপে উঠল। ও তাড়াতাড়ি দরজা থেকে মাথা সরিয়ে নেয় আর দ্রুত দরজা আটকাতে যায়। ভয়ে ওর হাত অস্বাভাবিক মাত্রায় কাঁপছে।
এদিকে পাগলটা ছুটে এসে দরজার ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে দিয়েছে। তৃষ্ণা ভয়ে পিছিয়ে গেছে। দরজা না আটকে পালাতে যাবে তার আগেই পাগলটা ছুটে এসে তৃষ্ণার আঁচল টেনে ধরে। তৃষ্ণা হার্ট ফেল করবে এমন করে বুকে হাত দিয়ে থরথরিয়ে কাঁপছে, নিজেকে বকছে অনবরত। কেন আসতে গেল এই বিপদে? আজ আর রক্ষে নাই। এই পাগলের হাত থেকে তো নাই, আর জায়ান জানলে কি করবে আল্লাহ তাআলা জানেন। এই মিষ্টি বউ, আয় না আমার কাছে। তৃষ্ণা পাগলটার এত সুন্দর কথা শুনে হতবিহ্বল হয়ে গেল। বিস্মিত নয়নে ফিরে তাকালো পাগলটার দিকে। পাগলটা গোল গোল চোখ করে ওর দিকে তাকিয়ে আছে। ও চাইতেই হাসলো দাঁত বের করে। তৃষ্ণার বমি আসতে চাইল। পাগলটার দাঁত কালো কুচকুচে হয়ে গেছে। কতকাল ধরে দাঁত ব্রাশ করে না যে। মুখ দিয়ে দুর্গন্ধ এসে নাকে লাগলো। ও কথা বলতে গিয়েও বলতে পারছে না। পাগলটা ওর হাত ধরে চুমু দিয়ে বলল, কি সুন্দর আমার জায়ানের বউটা, একদম পরীর মতো। তৃষ্ণা বোকা চোখে তাকিয়ে আছে। আজ হিংস্রতা দেখাচ্ছে না কেন? এত সুন্দর করে কথা বলছে কেন? স্তব্ধ হয়ে চেয়ে আছে পাগলটার শান্ত চোখের দিকে। জায়ানের বউ জেনে কি এত সোহাগ করছে? জায়ানের প্রতি এই পাগলের এত টান কেন? তৃষ্ণার ভয় কেটে গেছে পাগলটার ভালো আচরণ পেয়ে। ও কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। পাগলটা ওকে নিয়ে নিজের রুমে এলো। রুমের অবস্থা এত নোংরা যে ওর দম আটকে আসতে চাইল, কিন্তু তার সাথে ওর খারাপও লাগলো। ইস, কি নোংরা জায়গায় উনি থাকেন, একটু পরিষ্কার করারও মানুষ নাই। আহারে, খুব মায়া লাগছে ওর। পাগলটার বিছানা পরিষ্কার। ও একপাশে জড়সড় হয়ে বসলো। পাগলটা মাথা চুলকে বলল, তুই খুব সুন্দর, ঠিক আমার মতো। বলি খিলখিলিয়ে হাসতে লাগলো। তৃষ্ণা পাগলটার হাসির শব্দে ভয়ে ঘামতে লাগলো। যতই ভালো আচরণ করুক, তিনি পাগল, তারে দেখে ওর ভয়টাই বেশি আসছে। তৃষ্ণা উঠে চলে আসতে যাবে পাগলটা হাত টেনে ধরে বলল, যাস না, আমার কাছে থাক, তোর সাথে অনেক গল্প করব। কেউ আমার কাছে থাকে না জানিস, কেউ গল্পও করে না। আমার না খুব কষ্ট হয়। ওই দিন তোকে মারছিলাম বলে চলে যাচ্ছিস, তাই না? চোখ দিয়ে গলগলিয়ে পাগলটার জল পড়ছে। তৃষ্ণা এমন অবস্থা দেখে নিজেও কান্না করে দিল। খুব বেশি মায়া লাগছে পাগলটার জন্য। কি অসহায় আবদার করছে। কিন্তু কেউ চলে আসে যদি, আর এখানে ওকে দেখে নেয়, কি হবে তখন?